চিরনিদ্রায় তলিয়ে যাও তাহলে। ওপারে ভালো থেকো মামুনি, টাটা, গুড বাই। শাওন কথা শেষ করে হাতে থাকা বিশাল আকারের ছুরি দিয়ে নিশির গোপনাঙ্গে পরপর কয়েকবার আঘাত হানে। প্রথমবার যখন গোপনাঙ্গে ছুরি চালায় নিশি তখন প্রচণ্ড যন্ত্রণায় গঙ্গায়, হাত পা কাতরাতে থাকে। এভাবে কয়েকবার আঘাত করায় নিশির প্রাণ পাখি খাঁচা থেকে বের হয়ে যায়। চোখ উল্টে নিথর হয়ে পড়ে থাকে সে। শরীরের বিভিন্ন জায়গায় কামড়, আঁচড়, খামচির দাগ খসে গেছে। নিশির দু পায়ের মাঝে দিয়ে প্রবল রক্তের স্রোত নেমেছে। অবশেষে এই অভিশপ্ত দুনিয়া তাকে চিরতরে মুক্তি দিয়েছে। শাওন এবার এক কোপ দিয়ে দেহ থেকে ডান হাত আলাদা করে, একইভাবে বাম হাত দেহ থেকে আলাদা করে। মেঝেতে রক্তের বন্যা শুরু হয়ে আর শাওন মেতে উঠে শয়তানি খেলায়। অঝোর ধারায় রক্তের স্রোত বয়ে যায়। একে একে দেহ থেকে পা দুটো আলাদা করে, শেষের দেহ থেকে মন্ডুটা আলাদা করে শান্ত হয়। আমার বিষয়ে প্রকৃতিকে জানানোর খুব শখ হয়েছিল না, নে এবার ওপারে গিয়ে জানাস। বিশ্ববিদ্যালয়ের শস্য শ্যামলা প্রান্তর আজ রক্তাক্ত চিত্রপট। স্নিগ্ধ প্রাঙ্গণ আজ পরিণত হয়েছে বীভৎস কসাইখানায়। মানুষের ভেতরের প্রসূত্ব আজ নগ্ন হয়ে প্রকাশিত। মাঠের ঠিক মাঝখানটায় ছড়িয়ে ছিটিয়ে আছে নিশির দেহের খণ্ড খণ্ড অংশগুলি। মানুষের ভেতরের পশুটাকে উন্মোচন করে দিয়েছে নিশির নিঃশেষ হওয়া। মাঠটা মানুষের ভিড়ে গমগম করছে। ফারিহা ভিড় ঠেলে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। বুকের ভেতরটা ধকধক করে ওঠে, কেন জানে না। মাঠে এত মানুষের ভিড় কেন ফারিহার বোধগম্য হয় না। হৃদয়ের যন্ত্রণাটা দ্রুত গতিতে চলছে। যত সামনে এগোচ্ছে তত গলা শুকিয়ে আসছে। ভিড় ঠেলে ঠুলে ভেতরে ঢুকলো ফারিহা। ভেতরের ঢুকতেই নিশির ছিন্ন ভিন্ন দেহ দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নিশির দেহের খণ্ড খণ্ড অংশগুলো দেখে বুকের রক্ত ছলকে উঠল ফারিহার। দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, তার পাশেই কাটা মাথা পড়ে আছে। কিছুটা দূরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে। ফারিহার মনে হচ্ছে পুরো শরীর অবশ হয়ে আসছে। চোখ দিয়ে টুপ করে গড়িয়ে পড়ল নোনা জল। ফারিহা এগিয়ে যায়, নিশির কাটা মাথাটার পাশে বসে। হাত দিয়ে ধরতে চায়, তখনই ভিড়ের মাঝ থেকে একটি পুরুষালী রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে। কি করছেন মিস? ওটা হাত দিয়ে ধরবেন না। ফারিয়া এক পলক পুরুষটির পানে চায়, ফের দৃষ্টি ঘুরিয়ে নিশির খণ্ড খণ্ড টুকরোগুলো দেখে। বুকের ভেতরটা মচড়ে ওঠে। মনে হয় বক্ষস্থলে কেউ খঞ্জন চালাচ্ছে অবিরত। হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু ফারিয়া কাঁদবে না। বেয়াদ্দপ অশ্রুগুলো বাত মানে না, বেহেয়ার মতো ঝরতে শুরু করে। ফারিহা মনে মনে শাসায়, এই বেয়াদব অশ্রুকণার দল ঝরার সময় না। আমার সখীর অপমানের বিচার না হওয়া পর্যন্ত এক ফোঁটাও না। এই বেয়াদব অশ্রুকণা নিশির সাথে হওয়া অন্যায় শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোর ঝরতে মানা। কিন্তু কান্না তো বাত মানে না। বেয়াদ্দবের মতো গড়িয়ে পড়ে ফারিহার গাল বেয়ে। ফারিহার ইচ্ছে করে নিশির কাটা মাথাটা কোলে তুলে নিয়ে বাচ্চাদের মতো কাঁদতে, কিন্তু সেটা সে করবে না। তাকে শক্ত হতে হবে। অদূরে দাঁড়িয়ে থাকে পুরুষটি তীক্ষ্ণ নজরে ফারিহাকে পরোক্ষ করে। পুরুষটির মনে প্রশ্ন জাগে, মেয়েটি এত শান্ত আছে কেন, কাঁদছে না কেন? কাঁদুক, একটু কাঁদুক। কাঁদলে কষ্ট হালকা হবে, নিজেকে একটু স্বাভাবিক লাগবে। কিন্তু এভাবে কান্না চেপে রাখলে অস্বাভাবিক লাগবে। হঠাৎ ভিড় ঠেলে প্রকৃতি, ইশারা, তোষা, মিম ছুটে আসে। নিশির ছিন্ন ভিন্ন দেহখানা দেখে প্রকৃতির হৃৎপিণ্ডর গতি বেড়ে যায়। শরীরের প্রতিটি শিরা উপশিরা বাঁচতে থাকে। নিশিকে এত নিঃসঙ্গ মৃত্যু কেন দান করলেন সৃষ্টিকর্তা? তার কি এত নিঃসঙ্গ মৃত্যু পাবার কথা ছিল? প্রকৃতির মুখবয় কঠোরতায় ফুটে ওঠে। নিশির করুণ পরিণতি দেখে প্রকৃতির চোখে ঝলসে উঠে প্রতিশোধের আগুন। নিশিকে এতটা নির্মম মৃত্যুর জন্য কে দায়ী? যে বা যারা নিশিকে এভাবে মেরেছে, প্রকৃতি তাদের কঠোর মৃত্যু দান করবে। একে একে তুরান, নাবিল উপস্থিত হয়। উপস্থিত নেই শুধু রাকিব, শাওনের দলের কেউ। পুলিশ আসে, জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তুরানের সামনে এসে বলে, সন্দেহের তীর ঘুরে ফিরে আপনার দিকেই যাচ্ছে তুরান। তুরান শক্তপোক্ত মুখের রাশ ভারী স্বরে শুধায়, আপনাদের কাজই তো হলো অপরাধীকে ছেড়ে নিরপরাধকে দোষী সাব্যস্ত করা। আপনাদের কাজই তো নিরপরাধের গায়ে দোষের তকমায় এঁটে দেয়া। তবে মনে রাখবেন, অপরাধী খুঁজে বের করা আর শিকার খোঁজা এক নয়। প্রমাণ আনুন, তারপর কথা বলুন।
হাত ধুয়ে আমার পিছনেই কেন পড়েছেন বলুন তো? প্রমাণ হাতে আসুক, তারপর বোঝা যাবে হাত ধুয়ে পিছনে পড়েছে কিনা। তখন বোঝাবো কত ধানে কত চাল। কথাটুকু বলে পুলিশ অফিসার চলে যায়। ময়নাতদন্তের জন্য নিশির দেহের টুকরো অংশগুলো নিয়ে যেতে চায়। তুরান বাধা দেয়। এতে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। তুরান সেসব পাত্তা দেয় না। অনেক বাক বিতণ্ডতার পর অবশেষে নিশির দেহ খণ্ড ছেড়ে যায় পুলিশ। নিশির লাশ তার গাড়িতে নেওয়া হয়। অবশ্য এটাকে লাশ বলা যায় না, ছিন্নভিন্ন অংশ বললে বেশি মানাবে। নিশির মা মেয়ের এমন করুণ পরিণতি দেখে জ্ঞান হারায়। নিশির কাপন দাফন প্রক্রিয়া সম্পূর্ণ করে তুরান বের হয়। আজ অনেক দিন পর তুরান তার আগের রূপে ফিরবে। অনেক হয়েছে, আর না। দিনের ক্লান্তি শেষ প্রহরে যখন সূর্যের কোমল আলো ধীরে ধীরে ফিকে হতে থাকে, ঠিক তখনই প্রকৃতি অন্যরকম সাজে নিজেকে মুড়িয়ে ফেলে। পশ্চিম আকাশে লজ্জা বনত কণের মতো রং ছড়ায়। গোধূলির বেলায় আকাশটাতে যেন কেউ ধীরে ধীরে জল রঙে আঁকছে। সূর্য ডোবার আগে সেই শেষ আলোর আশ্রে আকাশ জলজলে কমলা, টকটকে লাল, আর কোথাও হালকা বেগুনি ছায়ার রাঙ্গায়। সন্ধ্যার আভাস নিয়ে নেমে আসা গোধূলির আলো ছায়া। পশ্চিম আকাশ রক্তিম কমলার ছায়ায় রঙিন হয়ে ওঠে। সূর্যটা ধীরে ধীরে মেঘের আড়ালে ঢেলে পড়ে। নরম বাতাসে ভেসে আসা শীতলতা। গাছের পাতাগুলো ধুলো ঝেড়ে নতুন আলোর স্নান করে। পাখিরা ফিরতি উঠানে ডানা ফেলে। তাদের করতান মিশে যায় হালকা বাতাসে মিশে। দূরের মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। প্রকৃতি তখন আপন মনে সেজে উঠে দিনের শেষ আলো ছায়ায়। গাছপালার ফাঁক গলে রোদ মাটিতে সোনালি কারুকার্য এঁকে দেয়। পাখিরা তাদের দিনের শেষ কলরব গেয়ে ঘরে ফেরে। বাতাসটা ভারী হয়ে আসে দিনের ক্লান্তি আর রাতের প্রতীক্ষায়। গোধূলির বিকেল মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়। জীবনের চলমানতার মাঝে একটু বিরতি নিয়ে নিজের ভেতরের কথাগুলো শোনার আহ্বান জানায়। গোধূলির এই ক্ষণিক সৌন্দর্য বারবার মনে করিয়ে দেয় প্রতিটি শেষের মধ্যেও এক নতুন শুরুর প্রতিশ্রুতি থাকে। সন্ধ্যার ধূসর আলো যখন ধীরে ধীরে শহরকে গিলে খাচ্ছিল, তখনই তুরান ফুল স্পিডে বাইক নিয়ে ছুটল। মাথা উঁচু, শরীরের ভাষায় অনাগ্রত, তবুও তার চারপাশে রহস্যের আভাস। বাইকের গালো কালো বডিতে চিকমিক করছিল শেষ বিকেলের ছায়া। তুরানের ভেতরকার বিষাদও বাইকের ইঞ্জিনের ঘূর্ণিতে ধ্বনি হচ্ছিল। শহর ঘুমায় না, কেবল মানুষরা চোখ বন্ধ করে ক্লান্তির অভিনয় করে। রাত নামতেই কংক্রিটের শরীর জেগে উঠে এক একটা ছায়া। তাদের মুখ নেই, ভাষা নেই, পরিচয় নেই। কালো বাইকটা যেন তুরানের শরীরের এক অংশ। ইঞ্জিনের ঘূর্ণি শুনলে মনে হয় ওটা মানুষের বুকের ভেতরের কোনো ভারী অভিমান। হেলমেটের কাচের প্রতিফলিত হচ্ছে সড়কের সোডিয়াম আলো, কিন্তু সেই আয়নায় নিজেকে দেখা যায় না। দেখা যায় কেবল শহরের নষ্ট হয়ে যাওয়া স্বপ্নগুলো। শহরের সিঁড়িগুলো তুরানের কাছে শুধু কাগজের ভাস, যার প্রতিটা ধাপে লেখা থাকে হারিয়ে যাওয়া কোনো নামের গল্প। সে পড়ে না, শুধু মারিয়ে যায়, কারণ সে জানে পেছনে তাকালে আয়নার ফাটল গাঢ় হয়ে যায়। রাস্তার পাশে 2-3 জন মেয়ে দাঁড়িয়েছিল। কারো হাতে খোলা খাতার পৃষ্ঠা উল্টে যাচ্ছিল, কেউ বা ফোন কানে ধরে কথা থামিয়েছিল। তারা তাকিয়েছিল তুরানের দিকে। মুখে কিছু বলল না, শুধু চোখ আটকে রইল বাইক চালানোর ভঙ্গিটা। তুরান সম্পূর্ণ কালো পোশাকে সজ্জিত। তার পরনে কালো টি শার্ট, কালো প্যান্ট এবং হাতে কালো গ্লোভস, পায়ে সাদা স্লিকার। মাথায় কালো হেলমেট পরে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। বাইকটির রঙও কালো এবং এর ডিজাইনের বেশ আক্রামক ও স্টাইলিশ। তুরান বাইকের উপর বসে আছে, ভার্সিটির মাঠের ঠিক মাঝখানটায় বসে আছে। মস্তিষ্ক চলছে নানান ভাবনা। শাওন এই ক্যাম্পাসেই আছে। তুরান এখন তার কাছেই যাবে। হিসেব নিকেশের খাতাটা খোলা দরকার। শাওন শহীদ মিনারের স্তব্ধে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে। তার হাসিতে সেই ভয়ঙ্কর আত্মবিশ্বাস। একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেও পার পেয়ে যাচ্ছে ভেবে। শাওনের হাতে ধরা সিগারেট, ধোয়া উঠা সিগারেটে আগুন ফ্যাকাশে আলোয় ঝিলঝিল করছে। শাওনের মুখে বিকৃতির হাসি, তার চোখে দুর্বোধ্য উল্লাস। সিগারেটের ধোয়া আকাশে ভাসছে। শাওন স্থায়ী মাস্তান, কুখ্যাত ধর্ষক ও খুনি। নিশিকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করেছে, অথচ মুখে জঘন্য হাসি, যেন কিছুই হয়নি। শাওন শয়তানি হেসে বলে, নিশির কি সুন্দর চিৎকার ছিল না রে, মনে হচ্ছিল গান গাইছে।
কালো বাইক ধীরে ধীরে এসে থামে। বাইকের হেডলাইটের আলো শাওনের মুখে সোজা পড়ছে। বাইক থেকে নামার সময় লাইটের আলোতে দৃশ্যমান হয় তুরানের দেহ। মাথার হেলমেট খুলে গাড়িতে রাখে। তুরান বাইক থেকে নেমে শাওনের দিকে এগিয়ে আসে। তার চলার পথে হালকা আলোর মধ্যে কালো পোশাকের তীব্র প্রতীক দৃশ্য ফুটে ওঠে। তুরানের চোখের মণি কোটরের তীব্র ক্রোধের প্রতিফলন। পেছনের আলোয় তার মুখটা স্পষ্ট নয়, শুধু চোখ দুটো জ্বলছে। তুরান শাওনের মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুই জানিস শহীদ মিনার কেন বানানো হয়েছে? শাওন বাঁকা হাসে। ইতিহাসের ক্লাস নিচ্ছিস? তুই ইতিহাস পড়াবি নাকি ভাই? ভালো লাগছে তো বেশ। তুরান কোনো কথা বলে না। হঠাৎ করে তার হাত উঠে শাওনের কলার চেপে ধরে। ধাক্কা দেয় না, শুধু ঠেসে ধরে পিছনের দেওয়ালে। চোখে স্থির আগুন, হাতের চাপ বাড়তে থাকে। শাওনের সঙ্গপঙ্গ এগিয়ে আসে। শাওন তাদের হাত উঁচিয়ে থামিয়ে দেয়। তুরান শীতল কণ্ঠে শুধায়, এই শহীদ মিনার শুধু ভাষার স্মৃতি বহন করে না, এরা লুকিয়ে রাখে কান্নারও ইতিহাস। আজ তোর নামও সেই ইতিহাসে লেখা হবে, তবে রক্ত দিয়ে। ভাষার অপমান করেছিল পাকিস্তানিরা, তোরা করিস মানুষের আত্মাকে। ওরা দেশ ছাড়া হয়েছিল, তুই মরবি এখানেই। নিশির চোখের ভীতিটা দেখেছিস তুই? শুনেছিলি তার শেষ চিৎকার? তুই কি করেছিস জানিস? তুই একটা মেয়ের স্বপ্ন ছিঁড়ে ফেলেছিস, ওর সম্মান, ওর নিঃশ্বাস পর্যন্ত ছিঁড়ে খেয়েছিস। ভেবেছিস তোরা পার পেয়ে যাবি? তুরান নিচু গলায় শাওনের কানে ফিসফিস করে, শহীদ মিনার শহীদেরই স্মৃতি বহন করে। আজ তুইও এক স্মৃতি হবি, লজ্জার স্মৃতি। শাওন ঘুষি তুলতে তুরান তার কবজি মুচড়ে পিছনে ঘুরিয়ে দেয়। শাওন হাঁটু ভেঙে পড়ে যায়। শাওনের দলের একজন এগিয়ে আসে, তুরান পা দিয়ে লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে। আরও একজন এগিয়ে আসে, তুরান আবারও পা দিয়ে লাথি মারে, ছিটকে দূরে পড়ে যায়। কথা বলার ছলে হঠাৎ হাঁটু তুলে শাওনের পেটে ঠাস করে মারে। শাওন হাওয়ায় শ্বাস আটকে হাউমাউ করতে থাকে। বাকিরা এগিয়ে আসার সাহস পায় না। শাওনকে রেখেই তারা পালিয়ে যায়। শহীদ মিনারের পাথরের সিঁড়িতে শাওনের মাথা ঠেসে ধাক্কা দেয়। শাওন গগন বিদারী চিৎকার করে ওঠে। পাশে থাকা একটি ল্যাম্পপোস্টের দিকে শাওনকে ঘুরিয়ে ধাক্কা দিয়ে যাতে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। শাওন থেমে থেমে বলে, তুই জানিস আমি কে? তোকে আমি দেখে নেব। তুরান ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। শক্ত হাতে মাটিতে পড়ে থাকা শাওনের পাঁজরে 3টি ঘুষি মারে। শাওন আর্তনাদ করে, শরীর থেকে শক্তি চলে যায়। শুধু কাপা কণ্ঠে, একটি শব্দ ছাড়া কিছুই নেই। শাওন কাপা কণ্ঠে, আমরাই তো এমন করেছিস কেন? তুই তো ভাইয়ের মতো ছিলি। তুরান শাওনের মুখে এক তীব্র লাথি মারল। তুরান নির্মগ্ন কণ্ঠে শুধায়, নিশির মুখটা মনে আছে তোর? শেষবার যখন ও চেঁচাতে চেয়েছিল তুই কি করেছিস? ওর শটটাই ছিঁড়ে নিয়েছিলি। আজ তোর কণ্ঠটাও ভেঙে যাবে। শুনছিস? একটা মেয়ে যার স্বপ্নগুলো এখনও কলেজ ক্যাম্পাসে হাঁটে, তাকে তুই থামিয়ে দিয়েছিস। কিন্তু আজ থামবি তুই, কেননা শহীদরা মরে না, শুধু ঘুমিয়ে থাকে। আর তুই কেবল পচে যাওয়া স্মৃতি হয়ে থাকবি। তুরান ফিসফিস করে, গলার স্বর ক্রমশ বিষাক্ত ঠান্ডা। ফের বলে, আজ তোর সেই হাতটাই আমি নিঃস্ব করব, যে হাতে তুই নিশির শরীর টানছিলি। সেটা আজ থেকে শুধুই ব্যথা মনে রাখবে। তুরান উঠে দাঁড়ায়, বাইক স্টার্ট দেয়। শাওনের ডান হাতের উপর দিয়ে বাইক চালিয়ে যায়। শাওন গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। একবার দুবার এভাবে 3-3বার হাতের উপরে বাইক চালায়। প্রচণ্ড যন্ত্রণায় শাওন ছটফট করতে থাকে। এভাবে বাম হাতের উপরেও বাইক চালিয়ে যায়। শাওন আহাজারি করে যান ভিক্ষা চায়। হাতের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, শুধু চামড়া ঝুলে থাকে। তুরান শেষবার ঝুঁকে গিয়ে নিঃসঙ্গ স্বরে বলে, শোন শাওন, আজ নিশির আত্মা হাসবে, কারণ এই শহীদ মিনারের ছায়াতেই তোর বিচার হলো। এখানে পতাকা উড়ে সত্যের জন্য, তোকে গুড়িয়ে দেবার জন্য নয়, তোকে তোরই চোখে তুই দেখতে শেখানোর জন্যে। তুরান পুনরায় বাইক উঠায়। এবার শাওনের 2 পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে যায়। শাওন গগন বিদারী চিৎকার করে, যন্ত্রণায় ছটফট করে। শেষবার বাইক চালিয়ে যাবার সময় হঠাৎ সেখানে নাবিল প্রকৃতি উপস্থিত হয়। প্রকৃতি এসে তুরানকে আটকায়। নাবিল বলে, কি করছিস তুরান? পাগল হয়ে গেছিস? সামনে তোর এমপি নির্বাচন। এখন যদি শাওনকে খুন করিস তাহলে পরিস্থিতি
ধারণ করবে। প্রকৃতি বলে। পাগল হয়ে গেছো? শাওনের একই অবস্থা করেছো। আমরা ঠিক সময় না পৌঁছলে মেরেই ফেলতে। ওর উপর থেকে বাইক সরাও। নামো নামো বাইক থেকে। নাবিলের উদ্দেশ্যে বলে। নাবিল ভাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করুন। ইমিডিয়েটলি শাওনকে হসপিটালে নিতে হবে। প্রকৃতির কথায় নাবিল হ্যাঁ সূচক মাথা নাড়ায়। প্রকৃতিকে দেখে তুরান কিছুটা শান্ত হয়, চোখ জোড়া শীতল হয়ে আসে। শাওনের উপর থেকে বাইক সরিয়ে নেয়, বাইক থেকে নেমে এক পাশে গিয়ে দাঁড়ায়। রাগের মাথায় সে ভুলে গিয়েছে এই জিনিসটা তার উপর কতটা ব্যাড ইফেক্ট ফেলবে। এমনি লিকসন নিশির বিষয় তাকে সন্দেহ করছে। এমতো অবস্থায় শাওন যদি এ বিষয় পুলিশকে জানায় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। প্রকৃতি এসে তুরানের পাশে দাঁড়ায়। নাবিল দলের ছেলেপেলেদের ফোন করে ডাকে। শাওনের বিষয়টা কিভাবে সামলে নেওয়া যায় নাবিল সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। আর যাই হোক, তুরানকে কোনোভাবেই ফাঁসতে দেওয়া যাবে না। যেভাবেই হোক বিষয়টা ধামাচাপা দিতে হবে। প্রকৃতি তুরানের কাঁধে হাত রাখে। তুরান হুট করে প্রকৃতিকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরায় প্রকৃতি কি করবে বুঝতে পারে না। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে চলতে শুরু করে। লজ্জায় গাঢ় হয় দেহ, বক্ষস্থল জুড়ে শিহরণ বয়ে যায়। লজ্জায় লাল হয়ে যায় গাল দুটো, তীর তীর করে ঠোঁট কাঁপতে থাকে। তুরানের পিঠে হাত রাখবে কি রাখবে না এই দলাচলে ভাসতে থাকে। সমস্ত জড়তা সাইডে ফেলে যখনই তুরানের পিঠে হাত রাখতে যাবে তখনই তুরান ওকে ছেড়ে দেয়। সরি, খেয়াল ছিল না, হুট করে এমনটা করে ফেলছি। বিষয়টা তুমি প্লিজ খারাপভাবে নিও না। প্রকৃতি কি উত্তর দিবে ভেবে পায় না। চার পাঁচ হাতরেও বলার মতো কোনো শব্দগুচ্ছ পায় না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর প্রকৃতি বলে। আমি কিছু মনে করিনি তুরান। আমি জানি তুমি অনেক কিছু নিয়ে চিন্তিত। কিভাবে কি করবে হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমাকে সব সময় তোমার পাশে পাবে। আমি সব সময় তোমার ঢাল হয়ে থাকবো। প্রেমিকা রূপে না থাকতে পারি, তবে বন্ধু রূপে সবসময় পাশে থাকতে পারি। প্রকৃতির বলা শেষ কথাটা তুরান বুঝতে পারে না, তবে সে বিষয় ঘাটল না। মন মস্তিষ্ক এখন অন্য ভাবনাতে বিভোর। ঠিক ভাবনা বলা চলে না, চিন্তা বললে বিষয়টা বেশ মানায়। ভার্সিটির ছুটির পর ফাঁকা করিডোরে হালকা বাতাস বইছে। দেওয়ালে বিকেলে সোনালির আলো পড়ে নিস্তরঙ্গ হয়ে আসে। প্রকৃতি ধীরে ধীরে এগিয়ে এসে ফারিহার সামনে দাঁড়ায়। ফারিহা প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে। ভার্সিটির নিরিবিলি করিডোরে প্রকৃতি ও ফারিহা মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রকৃতি হালকা হেসে বলে। তোমার সাথে কিছু কথা ছিল ফারিহা। ফারিহা দ্বিধা ভরে বলে। তুমি আমার সাথে কিসের কথা? প্রকৃতি জানে ফারিহার চোখে তার জন্য থাকা এক চিমটি হিংস্রতা আর হাজারটা না বলা কথা, তবুও সে স্থির থাকে। প্রকৃতির নরম অথচ দৃঢ় গলায় বলে। তুমি তুরানকে ভালোবাসো তাই তো? ফারিহা চমকে ওঠে, কাঁধ ঝাঁকায়। এমন কিছু না তুরান ভাই, শুধু আমার অনুপ্রেরণা। প্রকৃতি হাসে বলে। নিজেকে আর আমাকে বোকা বানানোর দরকার নেই। আমি দেখেছি তুমি তাকে কিভাবে দেখো। সেই চোখের ভাষা লুকানো যায় না। ফারিহার চোখে পানি জমে, সে মুখ ফেরায়। তুমি জানো তো প্রকৃতি, ভালোবাসা কখনো জোর করে হয় না। তুরান ভাই তোমাকেই ভালোবাসে। প্রকৃতির সামনে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, কখনো কখনো দূরে সরে গিয়েও প্রিয়জনের ভালো থাকা দেখা। আমি 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 আজকে এই বোঝা তোমার হাতে তুলে দিচ্ছি ফারিহা। তুরানকে তোমার কাছেই রেখে যাচ্ছি। ফারিহা হতবাক, আবেগে কাপা গলায় বলে। কিন্তু কেন? তুমি তুরান ভাইয়ের সুখ সেটা সবাই জানে। প্রকৃতি মৃদু হাসে, চোখে বিষণ্ণতা নিয়ে শুধায়। তুরান যতই শক্তিশালী হোক, তার শত্রুরা এখন তোমাকে অস্ত্র বানিয়েছে। আমার জন্য ওকে বারবার ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। আমি থাকলে তুরান কখনো মুক্ত হতে পারবে না, তাই আমি চলে যাচ্ছি। ফারিহা কিছু বলতে গিয়ে থেমে যায়। প্রকৃতি বলে। তোমার ভালোবাসা তুরানকে আগলে রাখুক, আর তাকে বলতে পারো আমি তার জন্য দূরে থেকে হলেও দোয়া করব সব সময়। প্রকৃতি ধীরে ধীরে পিছিয়ে হাঁটতে থাকে। ফারিহা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। করিডোরে প্রকৃতির হারিয়ে যাওয়া পায়ের শব্দ আর ফারিহার নিঃশব্দ ফিসফাস। তুরান জানো তোমার এই ভালোবাসা কতটা গভীর।
কাজী অফিসে বসে আছে প্রকৃতি। তার সামনেই কাবিনের কাগজ আর পিছনে দাঁড়িয়ে আছে তার স্নেহময়ী মা, যিনি এই মুহূর্তে প্রকৃতির মাথায় স্নেহের পরশ এঁকে দিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই গোটা জগৎটাই প্রকৃতির আপন বলতে মাটাই আছে। প্রকৃতি কলম হাতে নিয়ে ভাবছে এক মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল। বিয়ের মতো পবিত্র একটা জিনিস হুট করেই হয়ে যাচ্ছে, অথচ এই বিয়ে নিয়ে সব মেয়েদের কত স্বপ্ন, কত ইচ্ছা থাকে। বিয়ে নিয়ে প্রকৃতির যে ভাবনা ছিল না তা না, প্রকৃতিরও অনেক জল্পনা কল্পনা ছিল। আর 5টা মেয়ের মতো সে স্বপ্ন দেখেছিল নিজের একটা সংসার হবে, শ্বশুর পরিবারের সবাই তাকে আগলে রাখবে, এরকম হাজারো স্বপ্ন বুনে রেখেছিল। বিয়ের দিনটা নিয়েও অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু সেসব কিছুতেই এক বালতি জল ঢেলে দিয়ে বিয়েটা হচ্ছে অস্বাভাবিকভাবেই। হাতের কলমটা প্রকৃতির আঙ্গুলের মধ্যে গেঁথে আছে, অথচ কলমের অগ্রভাগ কাবিননামায় সাদা কাগজটা ছোঁয়ালেই সাহস পাচ্ছে না। মাথার ভেতর স্মৃতিগুলো টানাপোড়েনে শুরু করেছে। কয়েকদিন আগেও ছিল স্বাধীন, নিজের জগতে গুটিসুটি মেরে থাকা এক মেয়ে, আজ সব উল্টাপাল্টা।